গণতন্ত্র একটা রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতির নাম। এই নীতির উদ্ভাবন করেছিলেন একজন লোক, তার নাম ছিল আব্রাহাম লিঙ্কন। তার বাড়ি ছিল আমেরিকায়। তিনি এক সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তিনি জন্মগতভাবে ইহুদির সন্তান ছিলেন। তিনি মন গড়া পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার একটা পদ্ধতি উদ্ভাবন করেছিলেন। এই পদ্ধতিটার নাম হইল গণতন্ত্র। তার গণতন্ত্রের ডেফিনেশন এই ছিল, গভর্নমেন্ট অব দি পিপলস, বাই দি পিপলস, ফর দি পিপলস। জনগণের সরকার জনগণের দ্বারা, জনগণের জন্য। সরকার জনগণ মনোনীত করবে এবং জনগণের চাহিদা পূরণ করা সরকারের দায়িত্ব হবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সরকার কার চাওয়া পাওয়া আদায় করে? জনগণের। জনগণ যেইভাবে চায় সরকারকে সেইভাবে চলতে হয়। এখানে সরকার হয় জনগণের প্রতিনিধি। আমার কথা বুঝে থাকলে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রেও সরকার প্রতিনিধি হয়, খেলাফত ব্যবস্থার রাষ্ট্রেও সরকার প্রতিনিধি হয়। কিন্তু গণতান্ত্রিক দেশে সরকার হয় জনগণের প্রতিনিধি, আর খেলাফত ব্যবস্থার রাষ্ট্রে সরকার হয় আল্লাহর প্রতিনিধি। একদল সরকার আল্লাহর প্রতিনিধিত্ব করে, আরেক দল সরকার জনগণের প্রতিনিধিত্ব করে। এই হইল ইসলামী রাষ্ট্রে আর গণতান্ত্রিক রাষ্ট্রের ব্যবধান। কি বুঝাইতে পারলাম? বলেন, ইসলামী রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো ব্যবধান নাই? ইসলামী রাষ্ট্রে প্রতিনিধি সরকার প্রতিনিধি হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। গণতান্ত্রিক দেশে সরকার প্রতিনিধি হয় কার পক্ষ থেকে? জনগণের পক্ষ থেকে। এখানে জনগণের ওয়ার্ডার পালন করে সরকার, আর ওইখানে আল্লাহর ওয়ার্ডার পালন করে সরকার। বেশ কম কি বুঝাইতে পারলাম? খেলাফত ব্যবস্থার রাষ্ট্রে সরকারি কর্মকর্তা মনোনীত হওয়ার ব্যবস্থা আলাদা। গণতান্ত্রিক দেশে সরকারি কর্মকর্তা নির্বাচিত হওয়ার পদ্ধতি আলাদা। এই বিষয়গুলি সাধারণত আমাদের সমাজে আলোচনা হয় না। এই জন্য আমার মনে হয় অনেক মুসলমানে জানেই না যে ইসলামে আর গণতন্ত্রে ব্যবধান কোথায়। ইসলামে আর গণতন্ত্রে যত ব্যবধান আছে, এর মধ্যে সবচেয়ে বড় ব্যবধান হইল ইসলামী রাষ্ট্রের সরকার হয় আল্লাহর প্রতিনিধি, আর গণতান্ত্রিক দেশে সরকার হয় জনগণের প্রতিনিধি। দেখেন, সারা জীবন স্মরণ রাখতে পারবেন না, ভুলে যাবেন। স্মরণ থাকবে? বুঝে থাকলে বলেন, ইসলামী রাষ্ট্রের সরকার হয় কার প্রতিনিধি? ওই প্রতিনিধি মানে কোরআনের ভাষায় খলিফা। ইসলামী রাষ্ট্রের সরকার আল্লাহর খলিফা। ইসলামী রাষ্ট্রের সরকার আল্লাহর খলিফা। গণতান্ত্রিক দেশের সরকার জনগণের প্রতিনিধি। দুই নম্বর বেশ কম। ইসলামী রাষ্ট্রের সরকারি কর্মকর্তা মনোনীত হয় ইসলামী পদ্ধতিতে, আর গণতান্ত্রিক দেশে সরকারি কর্মকর্তা মনোনীত হয় জনগণের অভিরুচি মতে। জনগণের অভিরুচি মতে। এখানে অধিকাংশ জনগণ যদি সুদখোর হয়, সরকারি কর্মকর্তা সুদখোর হতে বাধ্য। অধিকাংশ জনগণ যদি ঘুষখোর হয়, সরকারি কর্মকর্তা ঘুষখোর হতে বাধ্য। অধিকাংশ জনগণ যদি মদখোর হয়, সরকারি কর্মকর্তা মদখোর হতে বাধ্য। অধিকাংশ জনগণ যদি দুর্নীতিবাজ হয়, গণতান্ত্রিক দেশের সরকারি কর্মকর্তা দুর্নীতিবাজ হতে বাধ্য। কারণ জনগণের ইচ্ছা অনিচ্ছা পালন করে তার চলতে হয়। পক্ষান্তরে খেলাফত ব্যবস্থার রাষ্ট্রে সরকারি কর্মকর্তা জনগণের ইচ্ছা অনিচ্ছায় মনোনীত হয় না। ইসলামী রাষ্ট্রের কোনো কর্মকর্তা মনোনীত হওয়ার জন্য সর্বপ্রথম তার মধ্যে 4টা গুণ থাকতে হয়। 4 গুণ যার মধ্যে নাই, তার পক্ষে আমাকে ভোট দাও বলার অধিকার নাই। গণতান্ত্রিক দেশে একটা গোয়ারেও বলতে পারে আমারে ভোট দাও।
ইসলামী রাষ্ট্রে 4 গুণ বিশিষ্ট গুণী ছাড়া ভোট দেওয়া বলার অধিকার রাখে না। আমার কথা বুঝে থাকলে বলেন, খেলাফত রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রে বেশ কম আসেনি? ইসলামী রাষ্ট্রের জনগণ অশিক্ষিত জনগণে আর একটা অশিক্ষিত ভোট দিয়া নেতা বানাইবার সুযোগ আছে? সুযোগ নাই। আগে দেখতে হবে তোমার গুণ 4টা আছে কিনা। 4 গুণের প্রথম গুণ, আল্লাহর আইন অন্যদের তুলনায় তুমি বেশি জানো কিনা। তোমার থেকে যদি আরেকজনে আল্লাহর আইন বেশি জানে, তোমার অধিকার নাই এই জনগণের নেতা হওয়ার। 1 নম্বর গুণটা কি? আল্লাহর আইন অন্যদের চেয়ে বেশি জানে কিনা। তোমার থেকে যদি আল্লাহর আইন অন্যজনে বেশি জানে, তুমি কেন তার নেতা হবে? তোমার মধ্যে নেতা হওয়ার যোগ্যতা নাই। 2 নম্বর গুণ, আল্লাহর আইন নিজের জীবনে অন্যদের চেয়ে বেশি বাস্তবায়ন করে কিনা। নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে আল্লাহর আইন বাস্তবায়ন অন্যদের থেকে বেশি করে কিনা। যে নিজেই আল্লাহর আইন ব্যক্তি জীবনে বাস্তবায়ন করে না, যে নিজেই পারিবারিক জীবনে আল্লাহর আইন বাস্তবায়ন করে না, হে মন্ত্রী হইলে আল্লাহর আইন হুকুমত খেলাফত কায়েম করে ছাড়ব। কাজে তোমার অধিকার নাই মুসলমান সমাজের নেতা হওয়া। 3 নম্বর গুণ হলো উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে। নতুন নতুন সমস্যা দেখা দিলে তার কুরআন হাদিসের আলোকে তার সমাধান বের করার যোগ্যতা থাকতে হবে। দিল্লির লাড্ডু না কিন্না গিল্লা লাইলেই জানে। ইসলামী রাষ্ট্রের নেতা হওয়া দিল্লির লাড্ডু না কিন্না গিল্লা লাইলেই নেতা হইয়া যায়। ইসলামী রাষ্ট্রের নেতা হওয়ার জন্য 3 নম্বর গুণ, উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে। যতই দিন যাইতে থাকবে ততই মানুষের সমাজে নতুন নতুন সমস্যা আসতে থাকবে। সবগুলি সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে দেওয়ার মতো যোগ্যতা তোমার থাকতে হবে। এটা হলো ইসলামী রাষ্ট্রের নেতা মনোনীত হওয়ার 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হইল কন্ট্রোলিং পাওয়ার। যে জনগোষ্ঠীর নেতা হবে তুমি, ওই জনগোষ্ঠী তোমার এলিমের কারণে, তোমার আমলের কারণে, তোমার যোগ্যতার কারণে আন্তরিকভাবে শ্রদ্ধা করবে তোমাকে। তোমার আঙ্গুলের ইশারায় উঠবে বসবে, এমন একটা কন্ট্রোলিং পাওয়ার তোমার মধ্যে থাকতে হবে। এই 4 গুণ বিশিষ্ট, এই 4 গুণ যদি একটা মাত্র লোকের মধ্যে পাওয়া যায়, ইসলামী রাষ্ট্রে, খেলাফত ব্যবস্থার রাষ্ট্রে, সেখানে ইলেকশন চলবে না, সেখানে সিলেকশন হবে। বলেন, ইসলামী রাষ্ট্রে আগেই ইলেকশন না আগে সিলেকশন? এই কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য খুব ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আপনাদের মসজিদে একজন ইমাম নিয়োগ দিবেন, জমাতের নেতৃত্ব, নমাজের জমাতের নেতৃত্ব দিবেন কিনা তিনি? ইমামের দায়িত্ব কিনা নমাজের জমাত পরিচালনা করা? পাঞ্জেগানা নমাজের জমাত পরিচালনা করা ইমামের দায়িত্ব কিনা? তাহলে তো তিনি নমাজের জন্য নেতা। ইমাম শব্দের অর্থই নেতা। তিনি নমাজের জন্য নেতা। কোনো যোগ্যতার দরকার নাই। অশিক্ষিতরা ভোট দেওয়া যারা ইমাম বানায় সেই ইমাম হতে পারবে। কি মনে করেন? এই রকমের গোয়ার্তুমি পদ্ধতি গণতন্ত্রে আছে, ইসলামে নাই। আপনার মসজিদে ইমাম নিয়োগ দেওয়ার জন্য ইলেকশনের কথা পরে, আগে দেখতে হবে যাদের নাম আসবে প্রস্তাবে যে অমুকরে ইমাম বানাইতে চাই, অমুকরে ইমাম বানাইতে চাই, তমুকরে ইমাম বানাইতে চাই, এদের মধ্যে আগে দেখতে হবে কার কোরআন তেলাওয়াত সহি আছে। তারপরে দেখতে হবে কার নামাজের মাসালা মাসাইল ভালো জানা আছে। তারপরে দেখতে হবে কার তার উযু গোসল পাকনা ফাঁকের মাসালা সঠিকভাবে জানা আছে কিনা। তারপরে দেখতে হবে ইমামতির মাসালা তার জানা আছে কিনা। এখন একটা লোকের কোরআন তেলাওয়াত সহি না, নামাজের মাসালাও জানে না, উযু গোসলের পাকনা ফাঁকের মাসালাও জানে না। অধিকাংশ মুসল্লিরা বলে আমরা তারে ওই ইমাম চাই। যদি বলে আব্রাহাম লিঙ্কনের উদ্ভাবিত গণতান্ত্রিক পদ্ধতিতে
এই গোয়ারই ইমাম সাব্যস্ত হতে বাধ্য। হ্যাঁ, যে আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক পদ্ধতি যদি চালু করে দেন, তুমি কোরআন তেলাওয়াত সহি জানো আর না জানো, তুমি নমাজের মশালা জানো আর না জানো, তুমি উযু গোসলের মশালা জানো আর না জানো, অধিকাংশ মুসল্লি তোমারে চায় তুমিও ইমাম। দেখি ইসলামী পদ্ধতিতে না আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক পদ্ধতিতে? নমাজের 12টা বাজবো নি, নমাজের 12টা বাজবো। কারণ যেখানে সিলেকশনের কথা ছিল সেখানে সিলেকশন আগে না দিয়া ইলেকশন আগে দিছ, তোমার নমাজের 12টা বাজতে বাধ্য। ঠিক তেমনি ভাবে নমাজের ইমামের জন্য যোগ্যতা না খুঁজে শুধু মুসল্লির আর বুটে ইমাম বানাইলে যেমন ভাবে নমাজের 12টা বাজতে বাধ্য, ঠিক তেমনি ভাবে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মতো ক্যান্ডিডেটের যোগ্যতা যাচাই না করিয়া অধিকাংশ জনগণের বুটে যদি নেতা বানাও, এই সমাজেরও 12টা বাজতে বাধ্য।